বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যে যেখানে থেকে এই ভিডিওটা দেখছো সবার জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের নবম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, গণিতের অ্যাসাইনমেন্টে আমাদের এবারে 3টা অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু চেষ্টা করব সঠিকভাবে গণিতের অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের দ্বিতীয় সপ্তাহে 3টা অধ্যায় থেকে গণিতের অ্যাসাইনমেন্ট দিয়েছে। প্রথম অধ্যায়টা একটা হচ্ছে যে অনুশীলনী 1 বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে যে অনুশীলনী 2 সেট ও ফাংশন, এবং আরেকটা হলো অনুশীলনী 16 অর্থাৎ পরিমাপ বা পরিমিতি। ঠিক আছে, এখন এই 3টা চ্যাপ্টার থেকে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে। তো আমরা প্রথম অধ্যায়ে যে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দিয়েছে সেই প্রশ্নোত্তর নিয়ে একটু আলোচনা করতেছি। তো আচ্ছা, আমরা আসি। প্রথমে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে দিয়েছে যে এটা হচ্ছে যে প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ বাস্তব সংখ্যা। তাহলে 1.0.6 পৌনঃপুনিক অর্থাৎ 0.6 পৌনঃপুনিক গুণ 0.9 পৌনঃপুনিক, এটার গুণফল কত এটা বের করতে বলেছে। তা আমাদের নিয়মটা হচ্ছে যে দশমিকের পর পৌনঃপুনিক যতটা পৌনঃপুনিক থাকবে নিচে ততটা 9 বসবে, আর অপৌনঃপুনিক থাকলে সেটার জন্য 0 বসবে। কিন্তু আমার এখানে পৌনঃপুনিক ছাড়া নাই, এই জন্য একটা 9 বসেছে। আর উপরে হচ্ছে যে 0. তাহলে পয়েন্টটা উঠে গিয়ে 0.6 বসালাম, এবং ওখান থেকে অপৌনঃপুনিক অংশটা বাদ যাবে, অর্থাৎ 0টা বাদ যাবে। তাহলে আর এখানেও ঠিক একই, একটার উপর পৌনঃপুনিক, এই জন্য একটা 9 নিচে, উপরে 0 9 পুরোটা বসে গেল, ওখান থেকে অপৌনঃপুনিক অংশটা অর্থাৎ 0টা বাদ গেল। ফলে এখন আমাদের 6 থেকে 0 গেলে 6, নিচে 9, এখানে 9 থেকে 0 গেলে 9, নিচে 9। এখন এই 9-এর সাথে 9 কাটা গেল, 9-এর সাথে 9 কাটা যাওয়ার পরে আর রইল কত? দেখো, উপরে 6 নিচে 9, এই উপরে 6 নিচে 9 রইল। এবার 6কে আমি 3 দিয়ে কাটলে 2, 9কে 3 দিয়ে কাটলে 3। সুতরাং এটার ফলাফল হচ্ছে যে কত? 2/3 অর্থাৎ 3/2। এটাই হলো অ্যান্সার। এবার আসি 2 নাম্বারটা। 2 নাম্বারটা বলেছে যে আমাদের একটা ভগ্নাংশ দিয়েছে, এটাকে বলা হয় যে কি? এটা একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এটার নিয়মটা হচ্ছে যে প্রথমত আমাদের মিশ্র ভগ্নাংশকে আবৃত্ত ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আগে এটাকে ভাঙতে হবে। তাহলে নিচের রাশিটার সাথে এটা গুণ করতে হবে, এটা যোগ করতে হবে। তাহলে আমরা করেছি 32 গুণ 37 যোগ 21, আর নিচে 37টা বসে যাবে। এখন এগুলো গুণ করে পাইছি কত? 1205, আর নিচে হলো কত? 37। এখন নিচের সংখ্যাটা দিয়ে উপরটাকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করার ফলে কত হয়েছে? আমরা 37 দিয়ে 1205কে ভাগ করলে প্রথমে 3 বার যায়, 3 বার গেলে 111 হয়। এবার 111 বাদ দিলে 120 থেকে 111 বাদ গেলে 9 থাকে। এবার 5 নামালাম, 95, 95 এবার 34, হ্যাঁ, 95 থেকে 2 বার গেলে 37 গুণ 74, আর তাকে 21। এবার দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 210। এবার 210কে আমরা কত দিয়ে? 37 দিয়ে ভাগ করলে 5 বার যায়, 185, বাকি থাকে 25। আবার দশমিকের জন্য একটা শূন্য নিলাম, হ্যাঁ, তাহলে থাকে 250 হলো। এবার 37 এখানের মধ্যে কয়বার যায়? 7 বার যায়, 7 বার গেলে তোমার থাকে যে, না, এটা হচ্ছে যে 6 বার, 6 বার গেলে 222 হলো। এবার 222 বিয়োগ করার পর আর রইল 28। ঠিক আছে, এখন দশমিকের জন্য আরেকটা শূন্য নিলাম, তাহলে রইল কত? 280। 280-র মধ্যে 37 কয়বার যাবে? 7 বার, 7 বার গেলে 259 হলো। এবার 280 থেকে 259 বাদ দিলাম, থাকলো 21। এবার দশমিকের জন্য একটা শূন্য নিলাম, ফলে আমার কত? 210 হলো। এবার এটাকে আবার 5 বার যাবে, 185।
210 থেকে 185 গেলে আর কত থাকে? 25। আবার দশমিকের জন্য শূন্য নিলাম, 250 হলো। এবার এটার মধ্যে আবার কয়বার যাবে? আবার যাবে তোমার তোমার 6বার। 6বার গেলে 222। তাহলে 222 লেখার পরে এবার এটা বিয়োগ করার ফলে আবার 28 হলো। দশমিকের জন্য আরেকটা শূন্য নিলাম, এখন 280 হলো। আবার যাচ্ছে কয়বার? 7বার। তো 7বার হলে আমাদের আবার 21 থাকে। এভাবে দেখা যাবে যে তুমি যতবারই ভাগ করে দেখো না কেন, এভাবে দশমিকের পরে 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7 এভাবে আসতে থাকবে। এখন সুতরাং আমাদের আর বেশি কিছু করতে হবে না, আমাদেরকে বলছে যে আবৃত্ত দশমিকে প্রকাশিত মানটা বের করতে। তাহলে সুতরাং আবৃত্ত দশমিকে প্রকাশিত মান, এই যে 32 এটা নিলাম, দশমিকের পরে যে তিনটা সংখ্যা বারবার আসতেছে সেই তিনটা সংখ্যা নিলাম, 5, 6, 7। তো এটা যেহেতু বারবার আসতেছে এই জন্য এটার উপর পূর্ণকোণিক দিতে হবে। এই 5 থেকে শুরু করে 7-এর উপর পূর্ণকোণিক। ঠিক আছে? তো আমরা খ নম্বরের উত্তরটা কত পেলাম? অর্থাৎ 2 এর উত্তর পেলাম যে 32.567। তাহলে 5 থেকে 7-এর উপর পূর্ণকোণিক, 5 এবং 7-এর উপর কি হবে? পূর্ণকোণিক বসাতে হবে। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নটা। পরের প্রশ্নটা 3 নাম্বারটা বলছে যে আমাদের n সমান, প্রশ্নে দেওয়া আছে যে n সমান কত? 2p - 3। n সমান 2p - 3 বলেছে। তো আমাদের এবার প্রশ্নে বলেছে যে n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়, বা ভাগশেষ কত থাকবে সেটাই বের করতে বলেছে। আচ্ছা, এটা বের করার জন্য আমরা লিখেছি, দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে n সমান 2p - 3, এটা লিখেছি। এখন যেহেতু n স্কয়ার বলেছে এই জন্য এটাকে n স্কয়ার করেছি, তাহলে উভয় দিকে বর্গ করলে 2p - 3 এর হোল স্কয়ার হলো। এখন n স্কয়ার সমান, তাহলে এখানে আমি a - b হোল স্কয়ারের a স্কয়ার - 2ab + b স্কয়ার করে পেলাম যে আমরা কত? 4p স্কয়ার - 12p + 9। এবার n স্কয়ার সমান, এই দুইটা থেকে আমি 4 কমন নিলাম, 4 কমন নিলে p স্কয়ার - 3p হলো। আর এদিকে 9 যেটা আছে এটাকে আমি 8 + 1 লিখলাম। এখন পরের দুইটা রাশি থেকে আমি 4 কমন নিতে পারি। 4 কমন নিলে, এখান থেকে 4 কমন নিলে p স্কয়ার - 3p প্লাস এটা থেকে 4 কমন নিলে 2। তাহলে কিন্তু আরেকটা 1 অবশিষ্ট থাকে। এখন আমি যদি উভয় দিকে 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে কি হয়? n²/4। আর এদিকে এটাকে একবার 4 দ্বারা ভাগ, আবার 1 আছে যে 1 কেও 4 দ্বারা ভাগ। এখন এটাকে 4 দ্বারা ভাগ করলে তো 4 4 কাটা যাচ্ছে, এটা ভাগশেষ থাকতেছে না। কিন্তু এদিকে 1 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে কিন্তু 1টা অবশিষ্ট থাকার কারণে এই পুরো রাশিটা কি 4 দ্বারা ভাগ যাচ্ছে না। এজন্য আমরা লিখলাম যে এখানে দেখা যাচ্ছে যে n² সমান কত বেরিয়েছে? 4 p² - 3p + 2 + 1। এই যে n² সমান 4 p² - 3p + 2 + 1। এটাকে 4 দ্বারা ভাগ করা হলে প্রথম অংশে, অর্থাৎ এই অংশটাকে 4 দ্বারা বিভাজ্য হয়েছে, কিন্তু পরের শেষে 1 অবশিষ্ট থাকার কারণে এটি বিভাজ্য নয়। সুতরাং n² কে 4 দ্বারা ভাগ করা হলে 1 অবশিষ্ট থাকবে। ঠিক আছে? যেহেতু এখানে 1 অবশিষ্ট থাকার কারণে এটা ভাগ যাচ্ছে না, কিন্তু এখানে তো এটা ভাগ যাচ্ছে, এটা আমি চাইলে কেটে দিতে পারি, এটা সম্পূর্ণ ভাগ যাচ্ছে। কিন্তু এই অংশটা 1/4 1 থাকার কারণে এটি ভাগ যাচ্ছে না। সুতরাং যেটা ভাগ যাচ্ছে না তাইলে সেই অংশটা হচ্ছে যে ভাগশেষ। সুতরাং ভাগশেষ হচ্ছে যে 1। তো আমরা বুঝতে পেরেছি। এবার পরের অংশটাতে যাচ্ছি। এখন আমরা গ নম্বরে যাচ্ছি। আচ্ছা, 4 নাম্বারে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে ইউ মানে সার্বিক শেষ সমান হচ্ছে যে 2 3 4 5 6 7 9। তারপরে a সমান 2 4 6, b সমান 3 5 7 এগুলো দিয়েছে।
এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এ পূরক, অর্থাৎ এ প্রাইম ইন্টারসেক্ট বি। তাহলে প্রথমে এ প্রাইম বের করতে হবে। এ প্রাইম মানে হচ্ছে যে ইউ বাদ এ। তাহলে ইউ ছিল যে 2 3 4 5 6 এগুলো লিখলাম, মাইনাস এ হচ্ছে যে 2 4 6। তাহলে 2 4 6 পূরক সেট বা বাদ সেট হচ্ছে যে যেগুলো মিল আছে সেগুলো বাদ, 2 4 6 বাদ গেলে আর থাকলো 3 5 7 9। তাহলে এ পূরক অর্থাৎ এ প্রাইম সমান পাইছি যে কত, 3 5 7 9। এখন এটার সাথে বি যদি ইন্টারসেক্ট করি তাহলে আমরা কি 3 5 7 9, এটা ইন্টারসেকশন 3 5 7। তাহলে ইন্টারসেক্ট মানে হচ্ছে যে যেগুলো মিল আছে। তাহলে এখানে শুধুমাত্র মিল আছে কত, 3 5 7। এই 3 5 7 এটার অ্যান্সার হবে যে 3 5 7। এখন আমাদের প্রশ্নটা দিয়েছে যে সৃজনশীল, আমরা সৃজনশীল প্রশ্নটা করব। আমাদের সৃজনশীল প্রশ্ন 1, এটা দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ তোমার সেট ফাংশন থেকে দিয়েছে। আমাদের ক নাম্বারটা বলেছে যে একটা সেট দিয়েছে x belongs to n such that x square greater than 3, মানে x স্কয়ারটা 3 চেয়ে বড় হতে হবে, এবং x কিউব less than or equal to 30, যেটা x এর কি তোমার 30 অপেক্ষা ছোট হবে। তো এখন আমাদের এটা এক্সটা কি বলেছে, বাস্তব তোমার স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 যে কোনোটাই হতে পারে। তাহলে আমরা লিখলাম x = 1 2 3 4 5 6 ইত্যাদি। তো এখন এবার দেখতে হবে যে আমাদের কোন শর্তটা মিলতেছে। প্রথমে x = যদি 1 হয় তাহলে x স্কয়ার হচ্ছে যে কত, 1 স্কয়ার, তার মানে 1। এটি কিন্তু 3 অপেক্ষা বড় নয়। তাহলে এটা বড় না হওয়ার কারণে শর্তটা মিলে নাই। কিন্তু x কিউব 1 এর কিউব, তার মানে 1, এটা 30 অপেক্ষা ছোট আছে, এটা মিলছে। কিন্তু এটা না মিলার কারণে এটি গ্রহণযোগ্য হবে না। এবার x = যদি 2 হয়, 2 স্কয়ার হচ্ছে যে 4 এটা 3 অপেক্ষা বড়, এটা মিলছে। আবার x কিউব সমান 8, এটি 30 অপেক্ষা ছোট আছে, এটাও মিলছে, ফলে এটা গ্রহণযোগ্য হবে। এবার x = যদি 3 হয় তাহলে x স্কয়ার = 9, আর 9 এটা 30 অপেক্ষা কি বড় আছে। কিন্তু x কিউব 27, এটাও 30 অপেক্ষা ছোট আছে, তাহলে এটি গ্রহণযোগ্য হবে। এখন x যদি 4 হয় তাহলে 4 এর স্কয়ার হচ্ছে যে 16 এটা 3 অপেক্ষা কি 3 অপেক্ষা তোমার বড় আছে, 3 অপেক্ষা বড়। আবার x কিউব অর্থাৎ 64 এটা 30 অপেক্ষা ছোট নয়, সমানও নয়, তাহলে এটি গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেটটি কোনটা হবে, এটা হবে যে যেটা দুইটা মিলছে, অর্থাৎ 2 এবং 3, তাহলে 2 3, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা পরের প্রশ্নটা, আমাদের 2 নম্বর প্রশ্নটা দিয়েছে কি f of x। হ্যাঁ, x এর ফাংশন হচ্ছে যে কি x কিউব প্লাস kx স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। তো এখন আমাদের প্রশ্ন বলেছে যে যদি f of x সমান যদি এটা হয় তাহলে তোমার f of -2 সমান 0 বলেছে। তাহলে প্রথমে আমি x এর জায়গায় -2 লিখেছি, ফলে এখানেও যেখানে x আছে সেখানে -2 লিখতে হবে। -2 হলে এখানে -2 কিউব k ইনটু -2 স্কয়ার, তারপর -4 ইনটু x এর জায়গায় -2 লিখলাম এটা। এখন -2 এর কিউব করলে -8, তারপর মাইনাস এখানে কত প্লাস মাইনাসে এখানে স্কয়ার হয়ে গেল, ফলে মাইনাসটা চলে গেল 4k, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 8 মাইনাস 12, এখন 8 কাটা গেল, ফলে থাকলো যে 4k মাইনাস 12। তাহলে 4k আমাদের প্রশ্নে বলেছে যে f of -2 সমান কি 0 হবে, তার মানে এটা সমান 0, 4k মাইনাস 12 সমান 0। তাহলে 4k সমান এটা এদিকে আসলে প্লাস 12 হবে, ফলে k সমান হচ্ছে যে 12/4 = 3। এখন আমাদের যেহেতু √k বলেছে, তাহলে √k সমান √3 হবে। তো এখন আমাকে দেখাতে হবে যে এই √k অর্থাৎ √3 একটি অমূলক সংখ্যা, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা 1 30 চেয়ে একটা ছোট পূর্ণবর্গ সংখ্যা ধরবো, 30 চেয়ে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা।
3 চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1 আর বড় হচ্ছে যে 4। এবার উভয় দিকে রুট করছি, তাহলে 1 এর রুট, 3 এর রুট, 4 এর রুট। 1 এর রুট করলে 1, 3 এর রুট করলে √3 আর 4 এর রুট করলে 2। তাহলে ফলে দেখা যাচ্ছে যে √3 এটা 1 এর চেয়ে বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। 1 এর চেয়ে বড়, 2 অপেক্ষা ছোট, তাহলে এই দুইটার মাঝখানে তো কোনো পূর্ণ সংখ্যা হতে পারে না, তাহলে এটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমাদের অমূলদ সংখ্যার দুইটা বৈশিষ্ট্য রয়েছে, একটি হচ্ছে যে এরা পূর্ণ সংখ্যা নয়, আবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না। তো একটা বৈশিষ্ট্য আমাদের প্রমাণ হলো এটি পূর্ণ সংখ্যা নয়। এবার হচ্ছে যে যদি ধরি √3 মূলদ সংখ্যা, তবে এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p ও q হচ্ছে যে পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে আমাদের বাকি অংশটা, এখানে আমরা উভয় পক্ষে বর্গ করেছি, ফলে √3 এর বর্গ করলে কত হয় 3 আর p²/q²। এখন উভয় পক্ষকে q দ্বারা ভাগ করেছি, ফলে এখানে স্কয়ার রুটে কাটা গিয়ে 3q হলো আর এখানে p²/q হলো। এখন দেখা যাচ্ছে যে এখানে 3q এটা একটা কি পূর্ণ সংখ্যা, কারণ 3 একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যা হয়। কিন্তু p²/q কি নয়, পূর্ণ সংখ্যা নয়। সুতরাং যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা নয়, সুতরাং 3q এবং p²/q কখনো সমান হতে পারে না, অর্থাৎ 3q নট ইকুয়াল টু p²/q। হ্যাঁ, আচ্ছা, যদি এটা না হয় তাহলে সুতরাং 3q অর্থাৎ √3 বা √k কখনো কি এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। তাহলে যদি p/q আকারে প্রকাশ করা না যায়, তাহলে এটা কখনো মূলদ হতে পারে না। মূলদ সংখ্যার দুটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে যে এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে, আর এটা পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যাও হতে পারে। ঠিক আছে, ভগ্নাংশ হলেও অনেক সময় কি অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা হয়ে থাকে, কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে একে p/q আকারে প্রকাশ করা যায় না। তাহলে যেহেতু এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সুতরাং এটি অর্থাৎ √3 বা √k একটি অমূলদ সংখ্যা, এইটাই দেখানো হলো। এবার আমরা সৃজনশীল প্রশ্ন 2। এবার গ নাম্বারে আমাদের বলেছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে কি g of a equal to 1 plus a cube plus a to the power 6 divided by a cube। তাহলে সুতরাং g of a square সমান, আমাদের যেখানে a ছিল সেখানে a square লিখছি, তাহলে a square এর কিউব, a square এর হোল টু দি পাওয়ার 6, এখানে a square এর হোল কিউব। এবার এটা a square এর কিউবে 6 হয়, এখানে 12 হয়, 1 plus a to the power 6 plus a to the power 12 divided by a to the power 6। আচ্ছা, এখন নিচে রাইট হ্যান্ড সাইড দুটো পক্ষ আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরতে হবে। g of a to the power -2 অর্থাৎ a ইনভার্স 2 বলা হয়। তাহলে এটা আমরা যেখানে a ছিল সেখানে a ইনভার্স 2 লিখেছি, এখানে a ইনভার্স 2, ফলে এখানে a ইনভার্স 2, এখানে 1 a ইনভার্স 2 এর সাথে 3 দুগুণে 6 -6 -12। তাহলে এবার আমাদের জানা আছে যে ইনভার্স মানে হচ্ছে যে 1/, ফলে 1 plus 1/6 plus 1/12 ডিভাইড বাই 1/6 হলো। এখন এটাকে আমরা লসাগু করেছি, লসাগু হচ্ছে যে যেটা পাওয়ার বড়, a to the power 12। এবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে আমরা পেয়েছি যে a to the power 12 plus a to the power 6 plus 1 ডিভাইড বাই 1/a to the power কত 6। তো আমাদের জানা আছে যে দুটো ভগ্নাংশ থাকলে উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা উল্টে যাবে। এটাকে একটু সাজাইছি, 1টা আগে আনছি, 1 plus a to the power 6 plus a to the power 12 by a to the power 12, আর এটা নিচেরটা উল্টে গেলে a to the power 6টা উপরে, 1টা নিচে। এবার এটার সাথে এটা কাটা গিয়ে আর a to the power 6 রয়েছে, ফলে আমাদের নিচে হচ্ছে যে a to the power 6, উপরে হলো 1 plus a to the power 6 plus a to the power 12। তাহলে এখন দেখো বাম পক্ষের মান যেটা, ডান পক্ষের মানও সেটা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ g of a square equal to g of a inverse 2, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, বলে প্রমাণিত হয়ে গেল। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা,
আমাদের গ নাম্বারটা আসলে একটা জটিল একটা প্রশ্ন। এটা একটা অনিয়মিত তোমার কি বহুভুজ, অনিয়মিত বহুভুজ, ঠিক আছে। এই অনিয়মিত বহুভুজের আমাদের প্রশ্নটাতে ছিল যে কি, দেখো আমাদের প্রশ্নটা এই ধরনের ছিল। হ্যাঁ, আমাদের এ বি সি ডি ই এফ জি। এখানে আমাদের প্রশ্নে বলেছে যে কি, বি এর মান বিসি এর মান নির্ণয় করতে, বিসি এর মানটা নির্ণয় করতে গেলে আমরা এখানে কয়েকটা স্টেপে ভাগ করেছি। প্রথমে আমাদের দিয়েছে যে ডিই সমান জিই, অর্থাৎ ডি সমান জিই, তাহলে ডি 5 সেন্টিমিটার দিয়েছে, সুতরাং জিই কত হবে 5 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা ডি থেকে জি এর উপর একটা লম্ব আঁকছি, যেটার নাম দিয়েছি ডি কিউ। এটা লম্ব আঁকছি, ফলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। তাহলে এখানে এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, ঠিক আছে। সুতরাং আমাদের ডি কিউ এখানে কি পেলাম, ডি কিউ সমান ডি সমান জি কিউ সমান 5 সেন্টিমিটার, এটা তো দিয়েছি। এবার আমরা এ কিউ, আচ্ছা এ কিউ সমান কত পাচ্ছি, দেখো এই এ কিউ সমান হচ্ছে যে, তাহলে এটা পুরোটা ছিল যে 12, জি সমান 12 ছিল, তাহলে ওখান থেকে এটা যদি 5 হয় তাহলে 12 থেকে 5 চলে যাবে, এই জন্য এ কিউ সমান 12 বিয়োগ 5 সমান 7 সেন্টিমিটার। আচ্ছা, এবার পরবর্তীতে আর এটা কত হয়েছে, এটা হচ্ছে যে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমি এখান থেকে আবার এখানে একটা লম্ব টেনেছি, ফলে লম্ব টানার ফলে আমাদের কি হলো, আবার সি থেকে এ বি এর উপর সিপি লম্ব টানি, ফলে লম্ব টানার ফলে এ কিউ সিপি, এই এ কিউ সিপি এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল, যার এই বাহুটা সিকিউ মানে হচ্ছে যে এই সিডি এটার সাথে ডিকিউ যোগ, সিডি প্লাস ডিকিউ, তাহলে 7, এটা 7, এটা 5, 7 5 12 সেন্টিমিটার, ফলে এই এপিটাও 12 সেন্টিমিটার, এই জন্য লিখেছি এপি। আচ্ছা, এবার আসো এখানে কিউ মানে এটা ছিল যে সিপি সমান 7, অর্থাৎ এটা এবং এটা যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, এটা যদি 7 হয় এটাও 7, ফলে আমরা এটার মান পেলাম কত, 7 সেন্টিমিটার। এখন দেখো পিবি সমান, এবার আমাদের তো এটা বের করতে হবে, পিবিটা বের করতে গেলে আমাদের এটা যেহেতু 7 5 12, ফলে এটাও 12 হবে, 12 হলে পিবি সমান কত হবে, এই টোটাল ছিল যে 15 থেকে 12 বিয়োগ, এই কি লিখেছি 15 বিয়োগ 12, অর্থাৎ 3 সেন্টিমিটার। এখন আমাদের এই একটা ত্রিভুজ হয়ে গেল, যেটার এটা হচ্ছে যে কত 7 সেন্টিমিটার, এটা হলো 3 সেন্টিমিটার, আর এটা একটা সমকোণী ত্রিভুজ। আমাদের এখন লিখেছি সমকোণী ত্রিভুজ বিপিসি। এই বিপিসি এই ত্রিভুজটাতে আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে জানা আছে যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এটাকে তোমরা লিখতে পারো পিথাগোরাসের উপপাদ্য মতে, হ্যাঁ, আর পিথাগোরাসের সূত্র মতে, পিথাগোরাসের সূত্র মতে, হ্যাঁ। ফলে এখন আমাদের কি হলো, দেখো বিসি স্কয়ার সমান যদি এটা হয়, বিসি সমান √পিসি স্কয়ার প্লাস পিবি স্কয়ার, তাহলে পিসি এর মান কত পেয়েছিলাম আমরা, সিপি আর পিসি তো একই কথা, এটা 7 স্কয়ার, আর এটা হচ্ছে যে কত 3 স্কয়ার, তাহলে 7 স্কয়ার আর 3 স্কয়ার হচ্ছে যে 58, তাহলে √58 সমান, এটাকে 58 কে রুট করলে 7.61 সেন্টিমিটার প্রায়। এখানে যেহেতু দশমিকের পর কিছু সংখ্যা বাদ রয়েছে, এজন্য আমরা এটাকে প্রায় লিখেছি। পরের প্রশ্নটা আমাদের বলেছে যে এখানে যে একটা ত্রিভুজ রয়েছে, বৃত্ত রয়েছে কি ইএফজি, এই বৃত্তটার অর্ধবৃত্ত, তার মানে অর্ধেক অংশের পরিধি বের করতে বলেছে।
তাহলে অর্ধবৃত্তের পরিধি আমাদের এখানে লিখেছি বৃত্তের কি ই এফ জি বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে যে মাঝখানের রেখাটা ই জি, তাহলে এটা সমান 5 সেন্টিমিটার। যদি ই জি সমান 5 সেন্টিমিটার হয় তাহলে এটাকে ব্যাসার্ধ, প্রথমে ব্যাস, হ্যাঁ ওটা ছিল যে ব্যাস, এখানে ব্যাসার্ধ না ব্যাস হবে, ব্যাস হ্যাঁ 2r সমান 5 সেন্টিমিটার। যদি ব্যাস 2r সমান 5 সেন্টিমিটার হয় তাহলে r সমান হবে যে 2/5 সমান 2.5 সেন্টিমিটার। এখন আমাদের জানা আছে যে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে যে 2πr। সুতরাং অর্ধবৃত্তের পরিধি তাহলে দুই ভাগ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হলে 2/2πr, 2 কাটা গেলে আর πr থাকে। এখন এই আমাদের r এর মান তো বের হয়েছে কত 2.5। সুতরাং আমরা এখানে কত লিখছি, এটা 2.5 হবে। এটার মান যদি 2.5 হয় তাহলে পাই ইন্টু 2.5, পাই এর মান হচ্ছে যে 3.1416, 2.5। তাহলে পাই এর সাথে 2.5 গুণ করে দাও, পাই ইন্টু 2.5 হ্যাঁ সমান হচ্ছে যে 7.85, 7.85, 7.85 সেন্টিমিটার। এবং প্রায় লিখতে হবে যেহেতু আমাদের এটা পাই, পাই থাকলে এখানে সব সময় প্রায় লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা আমাদেরকে বলেছিল যে এখানে যে একটা অনিয়মিত ক্ষেত্র আছে এ বি সি ডি ই এফ জি, এই ক্ষেত্র পুরোটার পরিসীমা বের করতে বলছে। তাহলে পরিসীমা মানে এখানে যতগুলো বাহু আছে সবগুলো যোগফল। তাহলে আমরা এখানে সবগুলোতে একটা এবি, আরেকটা হচ্ছে যে বিসি, আরেকটা হচ্ছে যে সিডি, আরেকটা হচ্ছে যে ডি ই, আরেকটা হচ্ছে ইএফজি, আরেকটা হচ্ছে যে জিএ, এগুলো সবগুলো যোগ করেছি। যোগ করার ফলে এটার মান 15, আরেকটা হচ্ছে যে 7.61 আমরা এটা ক নম্বরে পেয়েছি। এটার মান তো আগে পেয়েছিলাম। তারপর এটা হচ্ছে যে 7, তারপর এটা হলো 5, আবার এটার মান আমরা খতে পেয়েছি 7.85, এবং পরেরটা হচ্ছে যে 12, এটার মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখন সবগুলো যোগ করে আমরা পেয়েছি যে 54.86 সেন্টিমিটার। এখানে একটা প্রায় লিখতে হবে, কারণ প্রায়টা লেখার কারণ হচ্ছে যে আমাদের এখানে সবগুলোতে দশমিক অনেকগুলো সংখ্যা। এরপরে দেখো আবার আমাকে বলছে যে এই পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে এই ক্ষেত্রটা কয়েকটা অংশে বিভক্ত হয়েছে। কি কি? একটা হচ্ছে যে এখানে একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র, এই পুরোটা একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র, ঠিক আছে। এ বি সি কিউ, এটা একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র। তারপর আরেকটা হচ্ছে যে বর্গক্ষেত্র, যেখানে সব বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, হ্যাঁ। তারপর আরেকটা হচ্ছে যে অর্ধবৃত্ত। এই জন্য আমরা লিখছি যে এই ক্ষেত্র এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল সমান, একটা হচ্ছে যে চতুর্ভুজ ক্ষেত্র, একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি সি কিউ, ট্রাপিজিয়াম, হ্যাঁ এটা ট্রাপিজিয়াম। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে এই বর্গক্ষেত্র ডিই জি কিউ, এটা প্লাস আরেকটা হচ্ছে যে অর্ধবৃত্ত ই এফ জি। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সমান্তরাল বাহু হচ্ছে যে একটা এবি আর একটা সিকিউ, তাহলে এবি প্লাস সিকিউ, হাফ ইন্টু এবি প্লাস সিকিউ। আর লম্ব দূরত্ব হচ্ছে যে আমাদের এটা আমরা কত পেয়েছিলাম, টিসি সমান 7, তাহলে এই 7। তারপর এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, অর্থাৎ 5 স্কয়ার। আর এখানে হচ্ছে যে পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে যে পাই আর স্কয়ার, যেহেতু অর্ধবৃত্ত এই জন্য 2 দিয়ে ভাগ। এখন 2 দিয়ে ভাগ করার ফলে কি হলো, হাফ ইন্টু 15 প্লাস 12 গুণ 7 প্লাস 5 স্কয়ার, তারপর প্লাস কত
এই পাই আর স্কয়ার, পাই এর মান হচ্ছে যে 3.1416, আর এর মান আমরা আগে পেয়েছিলাম 2.5, এটার হোল স্কয়ার। এখন এটা হচ্ছে যে হাফ 15 12 27, তারপর গুণ 7 যোগ 5 স্কয়ারে 25, আর এটা করে আমরা 9.82 পেয়েছি। এখন এটার সাথে এটা গুণ করে এই তিনটা যোগ করে আমরা পেয়েছি যে টোটাল কত 129.32 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ, আমাদের 2 নম্বর প্রশ্নে সৃজনশীল, এটা 3 নম্বর সৃজনশীল 3 নম্বরে একটা সুষম বহুভুজ দিয়েছে, সুষম বহুভুজ, ঠিক আছে। আচ্ছা, আমাদের আগেরটা ছিল যে সুষম নয়, এটা সুষম। সুষম মানে সব দিকে সমান। এখানে দেখো এই কেন্দ্র থেকে সব বাহু এগুলো কি হবে, সমান হবে, তাহলে এটা সুষম বহুভুজ। আচ্ছা, এখন ক নাম্বারে বলছে যে সুষম বহুভুজটির, আচ্ছা একটা সুষম বহুভুজ দিয়েছে পি কিউ আর এস টি ইউ ভি, হ্যাঁ ডাব্লিউ, এতটুকু দিয়েছে। এখন চিত্রে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, এখানে একটা ডাব্লিউ দিলাম, ভি ডাব্লিউ একটি সুষম, হ্যাঁ ডাব্লিউ একটি সুষম বহুভুজ। আচ্ছা, এখানে কেন্দ্র হচ্ছে যে ও এবং ওপি, আমাদের ওপি এর মান দিয়েছে যে কত 4 সেন্টিমিটার, ওপি সমান 4 সেন্টিমিটার। তাহলে এটা যেহেতু সুষম বহুভুজ, এজন্য ও কিউ এবং ওপি সমান হবে। আর যদি সমান হয় তাহলে ও কিউ সমান 4 সেন্টিমিটার। এখন আমি একটাকে এ ধরলাম, একটাকে বি ধরলাম, তাহলে সুষম বহু, যেহেতু সুষম বহুভুজের ব্যাসার্ধ সবগুলোই সমান। আচ্ছা, এখন দেখো একটা বৃত্তের কেন্দ্রে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে ও বিন্দুতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এই জন্য লিখছি যে ও কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা যদি পি ও কিউ অর্থাৎ এই কোণটার মান নির্ণয় করি, এই কোণটা, কারণ আমাদের এই ত্রিভুজটা বের করতে গেলে এই কোণটার মান লাগবে, এজন্য কোণ পি ও কিউ সমান, তাহলে 360 কে আমরা কত দিয়ে ভাগ করেছি, 8 দিয়ে ভাগ করেছি, সমান 45 ডিগ্রি। এখন আমাদের প্রশ্নে বলেছিল যে কি পি ও কিউ এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের জানা আছে যে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ ইন্টু এবি সাইন থিটা, হাফ এবি কি সাইন থিটা। এটা বিভিন্নভাবে আমরা করতে পারি। আমাদের এখানে বইতে সূত্র যেটা দেওয়া আছে হাফ ইন্টু এবি সাইন থিটা দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। তো দেখো হাফ এবি সাইন থিটা, তাহলে হাফ এ হচ্ছে যে 4, বি হচ্ছে যে 4, সাইন থিটা হচ্ছে যে সাইন 45, থিটা মানে উৎপন্ন কোণ। আচ্ছা, এখন দেখো তাহলে হাফ 4 4 16 আর সাইন 45 এর মান হচ্ছে যে 0.707। তাহলে এখন এটা গুণ করে, সবগুলো গুণ করে আমরা পেয়েছি যে, হ্যাঁ তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কত বের হয়েছে, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, বহুভুজটার ক্ষেত্রফল হচ্ছে যে কত 5.656 সেন্টিমিটার স্কয়ার, হ্যাঁ বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এবার পরের প্রশ্নটা, খ নাম্বার প্রশ্নটা বলেছে যে সুষম বহুভুজটি তোমার এই পুরোটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে সুষম বহুভুজটি এটা 8টা অংশে বিভক্ত, 1 2 3 4 5 6 7 8, 8টা অংশে বিভক্ত। তাহলে 8টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করতে পারি তাহলে এটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে সবগুলো ত্রিভুজ সমান সমান, এই জন্য তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি 5.656 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখন এখানে লিখছি যে সুষম বহুভুজটি 8টি সমান সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত। তাহলে বহুভুজটির ক্ষেত্রফল হবে যে 8 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র পি কিউ, পি ও কিউ, অর্থাৎ এখানে যেটা বের হয়েছে পি ও কিউ এটার ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল তো আমরা কত 5.656 পেয়েছি, এটার হলো, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করলে 45.248 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। এখানে একটা প্রায় লিখবো, প্রায় লাগবে, হ্যাঁ লাগবে।
প্রায়। এটা গেল। এবার গ নাম্বার প্রশ্নটা বলেছে যে, আচ্ছা আমরা এটা লিখতেছি। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটা গ নাম্বার প্রশ্নটা বলেছিল যে অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজ বলে মনে হয়েছে। তাহলে আমরা তো দেখতেই পেয়েছি অনিয়মিত আকৃতির যে প্রথম চিত্রটা ছিল ওটাতে ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের অনেক ঝামেলা হয়েছে, কিন্তু পরেরটার ক্ষেত্রফল নির্ণয় করা একদম সহজ হয়ে গেছে। শুধু একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তারপর ওটা কি হয়েছে 8 দিয়ে গুণ করে দিয়েছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অনিয়মিত আকৃতি ও সুষম বহুভুজের মধ্যে সুষম বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় আমার কাছে সহজ মনে হয়েছে। এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন এগুলো উৎস কোত্থেকে পেয়েছি? এটা হচ্ছে যে উৎস, আমাদের একটা উৎস লিখতে হয়। তাহলে উৎস হচ্ছে যে কি পাঠ্য বই থেকে পেয়েছি। একটা হচ্ছে যে পাঠ্য বই, আর একটা হলো কি পাঠ্য বইয়ের অধ্যায় কত 1, 2 এবং 16, এই 3টা অধ্যায় থেকেই আমরা পেয়েছি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে এই প্রশ্নটা খুবই জটিল ছিল এটা, তারপরে আমরা এই প্রশ্নটা সলভ করেছি। এখন তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে এবং ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ফলে পরবর্তীতে আমার অন্যান্য অ্যাসাইনমেন্টগুলিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজ আপাতত এইটুক। আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ক্লাস এবং বিভিন্ন বিষয় জানার জন্য আমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকবো। ওকে, ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।